আসসালামু আলাইকুম ভাই বোনেরা। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। রেকিট ব্যান্ড কাইজার এই কোম্পানির পণ্য হারপিক এবং ডেটল আমাদের সবার বাসায় কম বেশি রয়েছে। গত বছর এই কোম্পানিটির 8.5% আর্নিং এর গ্রোথ হয় এবং কোম্পানিটি প্রতি শেয়ারে 173 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। তো সেই পর্যন্ত খুব ভালো নিউজ ছিল। গত কয়েক বছর এই কোম্পানিটির খুব একটা গ্রোথ হয়নি, নতুন করে গ্রোথ শুরু হচ্ছিল এবং ম্যানেজমেন্ট খুব ভালো একটা ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে। আমাদের অনেকেরই এই কোম্পানিটা নিয়ে অনেক একটা বড় এক্সপেকটেশন ছিল। এই বছরের কোয়ার্টার ওয়ানে এই কোম্পানিটির একটি ডিজাস্টারাস আর্নিং এসেছে। আর্নিং পার শেয়ার 28% পড়ে গেছে এবং এর রেভিনিউ এর আগের বছর থেকে 10% কমে গেছে। আমার এই চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে অনেক কমেন্ট আসে যে রাফিক ভাই, আপনি শুধুমাত্র ব্যাংক স্টক নিয়ে কথা বলেন, আপনি অন্য সেক্টর নিয়ে কথা বলেন, আপনি কিছু শরিয়া কমপ্লায়েন্স স্টক নিয়ে কথা বলেন। আমাদের দেশে ট্রুলি ব্লু চিপ স্টকের সংখ্যা খুব সীমিত। অল্প কয়েকটা ব্লু চিপ স্টক, তার মধ্যে অনেকগুলা স্টক শরিয়া কমপ্লায়েন্ট মেনে চলে না। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি এই রেকি স্টকটা নিয়ে কথা বলেছি। এই স্টকটা নিয়ে আমার অনেক বড় একটা এক্সপেকটেশন ছিল। আমি ভেবেছিলাম যেহেতু এদের আর্নিং রিকভার করছে, খুব শীঘ্রই এরা গ্রোথে চলে যাবে। কিন্তু এদের ফার্স্ট কোয়ার্টারের আর্নিং রেজাল্ট দেখে মনে হচ্ছে এই স্টকটা আরো কয়েক বছর তাদের ইনভেস্টরদের ভোগাবে বা ইনভেস্টরদের পেইন দিবে। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং আমরা রেকিট কোম্পানির ফার্স্ট কোয়ার্টারের কোয়ার্টারলি রিপোর্টকে ব্রেকডাউন করার চেষ্টা করি। আজকের ভিডিওটা ৩টা চ্যাপ্টারে সাজানো হয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব হোয়াট হ্যাপেন টু কিউ ওয়ানে কি হয়েছে এবং এর কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল রিপোর্টটাকে আমরা ব্রেকডাউন করার চেষ্টা করব। তারপর দ্বিতীয় চ্যাপ্টারে FY 2027 রেকিটের, এটা 2027 সাল চলছে, এই পুরা বছর রেকিটের কেমন ইপিএস আসতে পারে এবং নেক্সট ইয়ার কেমন ডিভিডেন্ড দিতে পারেন। এবং লাস্ট চ্যাপ্টারে আমরা দেখব এজ এ ইনভেস্টর হোয়াট ক্যান ইউ ডু, একজন ইনভেস্টর হিসাবে আপনার কি করা উচিত। এই স্টকটাতে আমি নিজেও অল্প স্বল্প ইনভেস্টেড। আপনাদের আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আপনি যদি এই স্টকটা হোল্ডিং এ থাকেন আপনার কি করা উচিত, আমি এজ এ শেয়ার হোল্ডার হিসাবে আমি কি করছি। নেক্সট চ্যাপ্টারটা কন্টিনিউ করার আগে আপনাদের অনেক ধন্যবাদ দিতে চাই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমার চ্যানেল সাবস্ক্রাইবের সংখ্যা ৩,৯৩০ জন। আমি 2026 সালে একটা গোল সেট করেছি 10,000 সাবস্ক্রাইবার পুরা করা। আর মাত্র 6,070 জন সাবস্ক্রাইবার লাগে 10,000 সাবস্ক্রাইবার পুরা। আমার চ্যানেল যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের কাছে প্রমিস করছি আমি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসবো। যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন এখন আমরা আমাদের ভিডিওর মেইন পার্টে চলে যাই। আমাদের মেইন পার্টে আমরা প্রথম যে মেট্রিকটা দেখব সেটা হলো কোম্পানির টপ লাইন গ্রোথ এবং বটম লাইন গ্রোথ। রেকিট কোম্পানি Q1 এ রেভিনিউ হয়েছে 132.61 132 কোটি টাকা, যেটি তাদের আগের বছর থেকে 10% কমে গেছে। নেট প্রফিট হয়েছে 10.99, মানে প্রায় 11 কোটি টাকা, যেটি তার আগের বছর থেকে 28% কমে গেছে। কোম্পানিটির গ্রোস রেভিনিউ হয়েছে 156.51 লক্ষ টাকা, যেটি আগের বছর থেকে 10% ডেক্লাইন করেছে। এই কোম্পানিটি সরকারকে ব্যাট দিয়েছে 23.90 কোটি টাকা, যেটি গত বছর থেকে 9.8% ডেক্লাইন করেছে। এই কোম্পানিটি গত কোয়ার্টারে রয়্যালটি পেমেন্ট দিয়েছে 7.34 crore। রয়্যালটি ফি কি? এই কোম্পানির হারপিক ডেটল পণ্যগুলা যে আছে এই কোম্পানি তাদের একটা বিদেশি কোম্পানিকে রয়্যালটি ফি দিতে হয়। আপনি যদি দেখুন প্রত্যেকটা নাম্বার গ্রোস রেভিনিউ, ব্যাট এবং রয়্যালটি প্রায় 10% এর মতো করে কমেছে। 10% গ্রোস রেভিনিউ, 10% ব্যাট এবং রয়্যালটি। এটার মানে কি দ্বারা? এটার মানে দ্বারা কোম্পানি তাদের পণ্য সেল কম করেছে, মানে তাদের সেলসে প্রেসার এসেছে। কোম্পানির ২টা কারণে রেভিনিউ কমতে পারে। এক, কোম্পানি যদি পণ্যের দাম কমাতে হয় অথবা মার্কেটে যদি কোম্পানির পণ্যের চাহিদা কমে যায়। সেই ঘটনাটাই ঘটেছে রেকিটের ক্ষেত্রে। রেকিটের তাদের পণ্যের সেলস মার্কেটে কমে গিয়েছে। ইরান ওয়ারের কারণে আমাদের দেশে শপিং মলগুলো অনেক আগে বন্ধ হয়ে যায়। কনজুমারের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। আমাদের দেশে চরম ইনফ্লেশন চলতেছে। মানুষের টাকা নাই। আমাদের দেশে যখন মানুষের কাছে খাবারই টাকা থাকে না তখন মানুষগুলো এইগুলা পণ্য কিনে না। প্রথম মানুষ ঘরের খাবারের পণ্য কিনে, তারপর মানুষ এই ধরনের পণ্য কিনে। আর আরেকটা কারণ তো আছেই, এই কোম্পানির প্রচুর পরিমাণ নকল প্রোডাক্ট আমাদের মার্কেটে পাওয়া যায়। দেখবেন হারপিকের নকল পণ্য, হারচিক, হারলিক এরকম পণ্য পাওয়া যায় যেগুলোর দাম অনেক কম। এই কারণে কোম্পানির সেলস কোয়ার্টার ওয়ানে 10% কমেছে এবং এর আর্নিং পার শেয়ার 28% কমেছে।
আমার মতে ইনভেস্টরদের জন্য এটা অনেক কনসার্নিং একটা বিষয়। একটা কোম্পানির যখন সেলস কমে যায়, আমরা কোম্পানির কি মেট্রিকগুলো লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করব। Q1 2025 সালে এর রেভিনিউ ছিল 147,34,00,000 টাকা এবং সেটা Q1 2026 সালে এসে হয়েছে 132,61,00,000 টাকা। মানে প্রায় 10% তাদের রেভিনিউ কমে গেছে। নেট প্রফিট Q1 এ ছিল 15,33,00,000 টাকা। এই বছর সেটা এসে দাঁড়িয়েছে 10,99,00,000 টাকা, মানে প্রায় 11 কোটি টাকার মতো হয়েছে তাদের নেট প্রফিট, যেটা তাদের আগের বছর থেকে 28.3% কমে গিয়েছে। র ম্যাটেরিয়াল কনসাম্পশন, এদের যে সাবান বা ডেটল বানাইতে যে র ম্যাটেরিয়াল লাগে, তার জন্য এরা Q1 এ খরচ করেছে 64,34,00,000 টাকা। কিন্তু এই যে দেখেন, এটা এই বছর এসে হয়েছে 51,60,00,000 টাকা। মানে কি 19% তাদের র ম্যাটেরিয়াল খরচ কমে গেছে। আমি এর পরের স্লাইডে এটা নিয়ে একটু কথা বলবো। এটাও একটা অনেক কনসার্নিং বিষয়। ধরুন আপনি পাউরুটির ব্যবসা করেন। পাউরুটির জন্য আপনার বাজার থেকে গম এবং চিনি কিনে আনতে হয়। আপনি চিনি এবং গমই কিনছেন না। তার মানে কি, আপনি অলরেডি জানেন আমার রুটি কম বিক্রি হবে, আমার পাউরুটি কম বিক্রি হবে। এইজন্য আপনি আটা, চিনি কিনছেন না। তো এটা র মেটেরিয়াল কনসাম্পশন একটা অনেক কনসার্নিং একটা বিষয়। আরেকটা হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং খরচ বেড়ে গিয়েছে। তাদের র মেটেরিয়াল খরচ কমে গিয়েছে, কিন্তু তাদের ম্যানুফ্যাকচারিং খরচ বেড়ে গিয়েছে। গত বছর এই খরচটা ছিল 13,94,00,000 টাকা। এই বছর Q1 এ এসে হয়েছে সেটা 19,80,00,000 টাকা। তার থেকে 40% বেড়ে গিয়েছে। পাউরুটির উদাহরণ আবার দিলে, পাউরুটির এক্সাম্পলটা আবার দিলে, আপনি পাউরুটি ফ্যাক্টরির জন্য কম আটা ময়দা কিনছেন, কিন্তু আপনার শ্রমিকের বেতন বেড়ে গেছে। আপনি পাউরুটি বানান, সেই ফ্যাক্টরির ভাড়া বেড়ে গেছে। র মেটেরিয়াল খরচ কমে গেছে এবং এর ম্যানুফ্যাকচারিং ওভারহেড বেড়ে গেছে। এই ২ টা খুব কনসার্নিং একটা বিষয়। নেক্সট চ্যাপ্টারে আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলছি। তাহলে কেন রিকিট কোম্পানিটার র মেটেরিয়াল খরচ কমে গেল? এর কারণ হচ্ছে এই কোম্পানিটা ইন্ডিয়া থেকে ফিনিশ গুড এনে আমাদের দেশে বিক্রি করছে। আপনি যদি এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যান, এখানে দেখতে পাবেন, এই যে আমি বের করে নিই, ইম্পোর্ট ফিনিশ গুড রেকিট ব্যাংক কাইজার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ওইখান থেকে ওরা পণ্য রেডিমেড কিনে এনে আমাদের দেশে বিক্রি করছে। মানে কি, আমাদের দেশের ফ্যাক্টরিতে এরা পণ্য উৎপাদন কমাই দিয়া তারা ইন্ডিয়াতে পণ্য এনে আমাদের দেশে বিক্রি করছে, যেটা আমার কাছে পার্সোনালি অনেক কনসার্নিং মনে হয়েছে। গত বছর এই কোম্পানিটা 1,30,00,000 টাকার পণ্য ইন্ডিয়া থেকে আমাদের দেশে কিনে নিয়ে আসে। কিন্তু এই বছর দেখুন, এই বছর এরা 2,70,00,000 টাকার পণ্য ফিনিশ গুড, মানে কি বানানো পণ্য কিনে এনে আমাদের দেশে বিক্রি করেছে। অনেকের কাছে মনে হতে পারে যে 2,70,00,000 টাকার পণ্য তো অনেক কম, কিন্তু আপনি চিন্তা করে দেখুন, কোয়ার্টারটাতে এদের প্রফিটই 10 কোটি টাকা। 10 কোটি টাকা প্রফিট বানাইতে ওরা 2,70,00,000 টাকা পণ্য কিনে এনে আমাদের দেশে বিক্রি করছে। আমরা তো রেকিট কোম্পানি কিনি ইম্পোর্ট বিজনেসের জন্য না। এরা যদি গ্লোরিফাইড একটা ইন্ডিয়ান কোম্পানি আমাদের দেশে চালাবে, তাহলে মেরিকো আর এই কোম্পানিটার মধ্যে পার্থক্য কি থাকলো? অনেকের এই ইন্ডিয়ানের কারণে মেরিকো কোম্পানিতে ইনভেস্ট করে না, তাদের জন্য এই বিষয়টা কনসার্নিং। আমি বলছি না যে রেকিট কোম্পানিটা আমাদের দেশে বিজনেস বন্ধ করে চলে যাচ্ছে। তো এদের যে এই যে রিসেন্ট ট্রেন্ড, এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে এরা মূলত আমাদের দেশে পণ্য না বানিয়ে ইন্ডিয়া থেকে পণ্য বানিয়ে আমাদের দেশে বিক্রি করার ওদের মেন প্ল্যানটা করে। তারা রেকিটের লং টার্ম ইনভেস্টর, তারা এই জিনিসটা একটু খেয়াল রাখবে, ইন্ডিয়া থেকে পণ্য কিনে আনা একটা কিরকম ভাবে বাড়ছে। এই বছর এদের 102% ইনক্রিজ করেছে, যে জিনিসটা আমার চোখে লেগেছে। এই বছরের Q1 এই কোম্পানিটার ইপিএস 28% ডাউন, কিন্তু এদের ম্যানেজমেন্টের কম্পনসেশন 67.8% বেড়েছে। গত বছর এই কোম্পানির টপ ম্যানেজমেন্ট যারা আছে, তারা 1,73,00,000 টাকা ফি নিয়েছে Q1 এ। 1,43,00,000 টাকা ফি নিয়েছে গত বছর। কিন্তু এই বছর তারা ফিটা নিয়েছে 2,41,00,000 টাকা। এই ফিটা নেয় মাত্র 4 জন লোকে। এই যে দেখুন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে গেলে দেখতে পাবেন, এই ফিটা যে আছে, কি ম্যানেজমেন্ট পার্সোনাল কম্পনসেশন, কি ম্যানেজমেন্টে এই 4 জন লোকে 2,41,00,000 টাকা নিয়েছে। আপনি দেখুন, এই কোম্পানিটা Q1 একটা কোয়ার্টারে মাত্র 10 কোটি টাকা প্রফিট করেছে। এখানে প্রায় 2.5 কোটি টাকা এই 4 জন ম্যানেজমেন্টে নিয়ে চলে গেছে। আমাদের দেশের বেশিরভাগ কোম্পানি মাইনরিটি শেয়ার হোল্ডারদের জন্য বানানো হয়নি। এই রেকিট এই কোম্পানিটা 100% পে আউট করে। যা ইপিএস আসে, সেই ইপিএস পুরো টাকাটা নিজের দেশে নিয়ে যান। এই কোম্পানিগুলোর সাথে আমাদের বাংলাদেশের এবং শেয়ার হোল্ডারদের সম্পর্ক প্যারাসিটিক্যাল। প্যারাসিটিক্যাল মানে কি, আমাদের শরীরে যেরকম উকুন হয় বা মশা বসে, ওরা কি করে আমাদের শরীরে রক্ত খায়, ওরা এক সাইডেই বেনিফিটেড হয়, কিন্তু 2 সাইডেই মূলত বেনিফিট হয় না, এক সাইডেই বেনিফিট হয়। আমাদের দেশে ভালো কোম্পানির এক্সাম্পলও দেওয়া যাবে না, যে আমি যদি বলবো রেকিট কোম্পানি খারাপ, ভাই আমাকে ভালো একটা কোম্পানির নাম বলেন। কোন কোম্পানি ভালো কোম্পানির নাম বলবো? সব কোম্পানি এটাই করে। স্কয়ার ফার্মা দেখেন, কোটি কোটি টাকা এফডিআর এ ফেলায় রাখছে, শেয়ার হোল্ডারদের পে আউট করে না। আমি কোম্পানি সম্বন্ধে র্যান্ট করতে চাই না,
ভবিষ্যতে ফিউচারে আমি আরেকটা ভিডিও বানাবো এগুলা নিয়ে, যে আমাদের দেশের কোম্পানিগুলা কিরকমভাবে শেয়ার হোল্ডারদের জন্য কেয়ার করে না। তো ফিউচারে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো চলুন আমরা একটু রিক্যাপে চলে যাই। সেলস স্লাম মানে কি? এদের রেভিনিউ Q1 এ 10% ড্রপ করেছে। তারপর হচ্ছে ইনএফিশিয়েন্স কস্ট, এদের র মেটেরিয়াল খরচ কমে গেছে, এদের বিজনেস ওভারহেড, বিজনেসের খরচ বেড়ে গেছে। এরা ইন্ডিয়া থেকে পণ্য এনে আমাদের দেশে বিক্রি করছে। পাউরুটির সেম এক্সাম্পলটা দিতে গেলে, আমি একটা পাউরুটি কোম্পানি চালাই, আটা এবং চিনি কিনছি না। আমার শ্রমিকের বেতন বেড়ে গেছে এবং আমি নিজের কোম্পানিতে পাউরুটি না বানিয়ে আমি অন্য কোম্পানি থেকে পাউরুটি কিনে এনে আমি সাপ্লাই দিচ্ছি। তো এই ঘটনাটাই রেকিটের সাথে ঘটেছে। আর লাস্টের পয়েন্টটা, এক্সিকিউটিভ পে আউট। এই কোম্পানিটার Q1 এ 30% প্রফিট কমেছে, কিন্তু এক্সিকিউটিভরা বলতে মাত্র 4 জন ব্যক্তি। আপনি যদি দেখুন এই টাকাটা তারা কিভাবে নিয়েছে, তারা এই টাকাটা নিয়েছে রিমুনারেশন, বোনাসেস এবং আদার বেনিফিট। মানে কি? তারা বোনাস হিসাবে এই টাকাটা নিয়েছে। কোম্পানি আর্নিং খারাপ করেছে, তাও তারা বোনাস হিসাবে এই টাকাটা নিয়েছে। আমার এই ভিডিও দেখলে অনেকে মনে করতে পারেন আমি আসলে তাদের এক্সিকিউটিভের প্রতি অনেক সল্টি। এখন আমরা আমাদের ভিডিওর নেক্সট চ্যাপ্টারে চলে যাই। রেকিট ব্যাংক কাইজারের নেক্সট ইয়ারের ইপিএস প্রেডিকশন করার চেষ্টা করি, যে নেক্সট ইয়ারে এই কোম্পানিটার কি ধরনের ইপিএস আসতে পারে এবং কি পরিমাণ টাকা শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারে। নেক্সট চ্যাপ্টারটা কন্টিনিউ করার আগে আমি একটু কুইক শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কনসাল্টিং সার্ভিসকে। আমার একটি 101 কনসাল্টিং সার্ভিস আছে, যেখানে আপনি গুগল মিটের মাধ্যমে 1 ঘন্টা আমার সাথে কথা বলতে পারেন। আপনার ইনভেস্টিং স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার এসআইপি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার লামসাম স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন, অথবা যে কোনো স্টকের ফাইন্যান্সিয়াল মডেলিং আমাকে দিয়ে করাতে পারেন। আমার এই পেড সার্ভিসের বুকিং এর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা আমার এই পেড সার্ভিসটা বুক করতে পারেন। এখন আমরা দেখার চেষ্টা করি 2027 সালে মানে আগামী বছর কেমন ইপিএস আসতে পারে। রেকিটের এটা 2027 সাল চলছে, যেহেতু Q1 এবং 2026 সাল পিছনে চলে গেছে। Q1 এ এদের ইপিএস ছিল 32 টাকা 45 পয়সা। Q1 এ এই বছর ইপিএস এসেছে 23 টাকা 26 পয়সা। মানে কি? এদের ইপিএসটা 28.3% কমে গেছে। আমরা একটু অপটিমিস্টিক হয়ে ধরে নিচ্ছি Q2 Q3 সেম ইপিএস আসবে, যেটা তাদের গত বছর এসেছে। আমরা সেই ইপিএসটা এখানে দিয়ে দেই। তো সেই ইপিএসটা দিলে আমরা ধরে নিচ্ছি Q2 তে 29 টাকা 71 পয়সা ইপিএস আসবে। যেহেতু এই কোম্পানিটা 10% সেলস কমে গিয়েছে, তো এদের আবার সেলস বাড়তে অনেক টাইম লাগবে। একটা কোম্পানির সেলস ধাপ করে বেড়ে যায় না, কোয়ার্টার থেকে কোয়ার্টারে বেড়ে যায় না। এদের সেলসটা বাড়তে একটু টাইম লাগবে। তো আমি ধরে নিচ্ছি Q2 তে এদের আর ইপিএস এর নেগেটিভ হবে না, তবে গত বছর যে ইপিএস আছে সেটাই থাকবে। তো Q3 তে আমরা ধরে নিলাম সেম থাকলো, Q4 এ সেটা গিয়ে 10% ইনক্রিজ হলো। এটা আমার একটা অনুমান মাত্র। তো Q4 এ গিয়ে তাদের ইপিএস হলো 64 টাকা। এদের আমার প্রজেক্টেড অনুযায়ী ইপিএস আসছে 169 টাকা 60 পয়সা, যা এই বছরের ইপিএস থেকে 170 টাকা থেকে 1.9% কম। মানে কি? আপনি যদি বেস্ট কেস সিনারিও ধরেন, বেস্ট কেস সিনারিও কেন বলছি? যে রেকিটের ভলিউম গ্রোথ ইমিডিয়েটলি রিকভার হবে না। 1-2 কোয়ার্টার, নেক্সট 1-2 কোয়ার্টার লেগে যাবে। কেস সিনারিওতেও আপনার 170 টাকা ইপিএস হয়, যেটা গত বছর থেকে অনেক কম। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তার দাম হচ্ছে 360। এই ইপিএস এর ভিত্তিতে এর পি রেশিও হয় 20। আর এই কোম্পানিটা যদি 100% পে আউটও করে, 100% পে আউট করলে আমরা ধরে নিলাম 170 টাকা পে আউট করলো, তবে এর ডিভিডেন্ড ইল্ড হয় 5%। আপনি বেস্ট কেস সিনারিওতে আপনি একটা 20 পি এর স্টক কিনছেন, যার গ্রোথ নাই এবং ডিভিডেন্ড ইল্ড এর থেকে অনেক লুক্রেটিভ ডিভিডেন্ড ইল্ড আমাদের দেশে রয়েছে। ওভারঅল বলতে গেলে এই Q1 এর ডিজাস্টারটা টার্ম এবং মিড টার্মের জন্য একটা বড় বেয়ারিশ সিচুয়েশনে নিয়ে এসেছে। তা 20 পি এর স্টক যা আপনার 5% ডিভিডেন্ড ইল্ড পাচ্ছে এবং যার ইপিএস আনলাইক নেক্সট 1-2 বছরের মধ্যে গ্রোথ করতে পারে। এখানে তো আমি বেস্ট সিচুয়েশনের কথা বলছি, কিন্তু এখানে যদি নেক্সট কয়েকটা কোয়ার্টারে ইপিএস এর আরো বড় রকমের ফল আসে, তাহলে কিন্তু এর ইন্ড রেজাল্টটা আরো খারাপ হইতে পারে। এই শেয়ারটার একটা পজিটিভ দিক হচ্ছে কি? এই শেয়ারটার অল্প সংখ্যক শেয়ার ফ্রি ফ্লোট, এই শেয়ারটার দাম কমার পসিবিলিটি অনেক সময় কম। তো চলুন এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই এবং নেক্সট চ্যাপ্টারে গিয়ে এটা দেখার চেষ্টা করি এজ এ ইনভেস্টর, একজন ইনভেস্টর হিসাবে আপনার কি করা উচিত। আমি কোনো লাইসেন্স ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি আপনাকে স্টক বাই সেলে রিকমেন্ড দিতে পারবো না, কিন্তু আমি একজন রিটেল ইনভেস্টর। এই স্টকটাতে আমার অল্প স্বল্প পজিশন রয়েছে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করছি। আপনার বাই সেলের ডিসিশন আপনার নিজের
জাজমেন্টের উপর বেস করে নেবেন। তো রেকিটের ইনভেস্টরকে আমি ৩টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হলো এসআইপি ইনভেস্টর। আমার এই চ্যানেলে অনেক আছে যারা প্রতি মাসে টাকা দিয়ে অল্প, অল্প স্টক কিনে। কোনো মাসে কেউ মেরিকো কিনে, কোনো মাসে স্কয়ার কিনে এবং রেকিটের কম দাম থাকলে অনেকে রেকিটের অল্প স্বল্প ইউনিট কিনে। দ্বিতীয় হলো হোল্ডিং স্মল পজিশন, যারা আমার মতো অল্প স্বল্প অল্প একটু পজিশন যাদের পোর্টফোলিওতে রয়েছে। তৃতীয়, যারা বড় রকমের বা মিড সাইজের এই শেয়ারটাকে হোল্ড করছে। আমার মতে যারা এসআইপি ইনভেস্টর তারা মোটামুটি কমফোর্টেবল পজিশনে আছেন, কারণ তারা অল্প স্বল্প প্রতি মাসে মাসে কিনছেন। ফিউচারে দাম কমলে অ্যাভারেজ করতে পারবেন। কোম্পানিটা বন্ধ হবে না। এই কোম্পানি বন্ধ হওয়ার কোম্পানি না। এই কোম্পানি অনেক মোট আছে, এই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু অনেক আছে। অন্য কোম্পানি যেহেতু এই কোম্পানির নাম চুরি করে চালায়, তার মানে কি এই কোম্পানির একটা মোট আছে, এই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আছে। এই কোম্পানির লং টার্মের ফিউচার খারাপ হয়ে যায়নি। আপনার যদি লং টার্মে নেয়ার থাকে, আমি ১০ বছর এসআইপি করব। আমি মেরিকো স্টক প্রতি মাসে, মাসেও কিনি। যখন সময় পাই, একটু কম দামে পাইলে রেকিটও কিনি। তো ঐরকম যারা আছে আমার মতে তারা কমফোর্টেবল পজিশন আছে। তাদের চিন্তা করার দরকার নাই। ফিউচারে গিয়ে যদি রেকিটের দাম কমে যায়, আপনারা আরো এভারেজ করতে পারেন। দ্বিতীয়, যারা স্মল পজিশন হোল্ড করছেন, আমার মতে তারা একটু মডারেট রিস্কে আছেন। মানে এই কোম্পানিটা নেক্সট ১-২ বছর কোথাও আর যাবে না। এর দামটা খুব বাড়ার পসিবিলিটি নাই। ফিউচারে গিয়ে যদি এর দাম অনেক কমে যায়, তখন একটা মোটামুটি পজিশন নিয়ে এভারেজ ডাউন করে মোটামুটি একটা এভারেজ দাম পেতে পারেন। আমার ওভারঅল পোর্টফোলিওর ৪-৩.৫% এই স্টকটাতে রয়েছে। ছোট্ট একটা পজিশন। আমি এই ক্যাটাগরিতে রয়েছি। আমি এটাকে আনচেঞ্জ রাখবো। আমি কিছুই করব না। যদি এর দাম কমে ফিউচারে অনেক দাম যদি কমে যায়, তাহলে আমি এভারেজ ডাউন করব। এই ৩,০০০ রেঞ্জে বা ৩৩০০ রেঞ্জেও আমি কিনব না। এর দাম যদি অনেক কমে যায়, তাহলে আমি মোটামুটি একটা বড় পজিশনই এখানে নিব। তো ওইজন্যই আমি মূলত এই স্টকটা কিনে একটু ওয়াটার টেস্ট করার জন্য আর দেখার জন্য আমি এই স্টকটা কিনেছি। তারপর যারা এই স্টকটার একটা মিনিংফুল অ্যামাউন্ট হোল্ড করছেন, পোর্টফোলিওর ১০% বা তার উপরে, আমার মতে তারা একটু রিস্কে আছেন। কারণ হচ্ছে অনেক অপরচুনিটি কস্ট যাচ্ছে। নেক্সট কয়েক ইয়ার আপনি যদি এই স্টকটা কোনো ভালো না করে কোথাও না যায়, আপনি কিন্তু অনেক অপরচুনিটি হারাচ্ছেন। এই যে চিন্তা করে দেখুন আমাদের দেশের ব্যাংকগুলা। আপনি যদি ব্যাংকগুলা যে আছে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। স্কয়ার ফার্মা ২১০ এর কাছাকাছি চলে আসছে। স্কয়ার ফার্মা এর থেকে অনেক বেটার কোম্পানি, অনেক ভালো ডিভিডেন্ড ইল্ড। তো এখানে আপনার একটা অপরচুনিটি কস্ট যাচ্ছে। যে আপনার টাকাটা ফ্রি পড়ে থাকছে, সেটা আপনাকে প্রফিট এনে দিচ্ছে না। যারা অনেক বড় পজিশন তারা দেখতে পারেন তাদের যদি বড় রকমের স্টপ লস না নিতে হয়, আপনি যদি ৪-৫% লসে বিক্রি করে দিয়ে একটা ভালো স্টকে শিফট করতে পারেন, তাহলে ওইখান থেকে আপনি যদি ১ বছর রেকিট ধরে রাখেন অথবা ১ বছর অন্য একটা ভালো শেয়ার নেন, সেখান থেকে আপনার রিটার্ন আসার পসিবিলিটি বেশি। যেহেতু রেকিটের একটা কোয়ার্টারে ২৮% ইপিএস ফল হইছে, অন্য কোয়ার্টারগুলোতে এটাকে কভার করে আবার পজিটিভে নেওয়া আমার মতে মোটামুটি অনেক টাফ হবে। অনেকে এই স্টকটাতে ডিভিডেন্ডের আশায় বসে আছেন যে কোম্পানিটা ডিভিডেন্ড অ্যানাউন্স করবে, এদের পেইড আপ ক্যাপিটাল বাড়াবে। আপনি যদি সেটার উপর কনভিকশন থাকেন, আপনার যদি সেটার উপর ট্রাস্ট থাকে, বিলিভ থাকে, তাহলেও আপনি ধরে রাখতে পারেন। কিন্তু আসলে আমি জানি না এটা কবে করবে বা কবে হবে। এটা নিয়ে তো কনফিডেন্টলি বলা যায় না। আমার অনেকের সাথে কথা হয়েছে যারা বলে যে, "ভাই এই কোম্পানিটা স্টক ডিভিডেন্ড দিবে। স্টক ডিভিডেন্ড দিলে এর দাম ডাবল হয়ে যাবে।" তো আপনার যদি তার উপর কনভিকশন থাকে, সেটার উপর বেস করে আপনি এই স্টকটা ধরে রাখতে পারেন। আপনাকে আমি একটা কোট শোনাতে চাই। সেটা হলো জন ম্যানার্ড ক্লেনের একটা কোট। "When facts change, I change my mind." আমরা অনেকে আছি যে আমরা কোনো মত চেঞ্জ করি না। মানে স্টকের দাম পড়ে গেলেও বা স্টকের ফান্ডামেন্টালি চেঞ্জ হলেও আমরা ওই স্টকটা সেল করতে চাই না। অ্যাজ এ ইনভেস্টর হিসাবে আপনার সবসময় রেশনাল ডিসিশন নিতে হবে। তো আশা করি আপনিও আপনার রেকিট স্টকটা নিয়ে একটা রেশনাল ডিসিশন নিবেন। এই গুগল শিটটার লিঙ্ক এবং এর আগে আমরা যে প্রেজেন্টেশন করেছি সেই প্রেজেন্টেশন দুটোটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে গিয়ে এটাকে ডাউনলোড করে নিন। আপনারা এই নাম্বারগুলা এবং আমার এই প্রেজেন্টেশনটা নিজে দেখে নিতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমার কমিউনিটির জন্য একটি ফেসবুক গ্রুপ খুলেছি, যার নাম ফাইন্যান্স উইথ রাফিক কমিউনিটি। আপনারা যারা আমার এই কমিউনিটিতে জয়েন করতে চান, তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে আপনারা আমার এই কমিউনিটিতে যোগ দিতে পারেন। আর আপনারা যারা আমার পার্সোনাল ফাইন্যান্সের কনসাল্টিং সার্ভিসটা বুক করতে চান, তারও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।